আসসালামু আলাইকুম। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, য়ণগঞ সরকারি মহিলা কলেজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমার এই আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রীদের। আমার প্রিয় ছাত্রীরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 1940 সালের লাহোর প্রস্তাব সম্পর্কে। অর্থাৎ গত ক্লাসে যেটা আমি আলোচনা করেছিলাম অর্থাৎ বৈশিষ্ট্যগুলো, আজকে তোমাদের সাথে আলোচনা করব লাহোর প্রস্তাবের গুরুত্ব, ফলাফল অর্থাৎ এর সুদূর প্রসারী ভূমিকা সম্পর্কে। তো প্রথমে আমরা আসি যে লাহোর প্রস্তাব মূলত কী ছিল? একটা দ্বিজাতি তত্ত্ব, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের প্রধান দুটো জাতিতে অর্থাৎ প্রধান দুটো জাতির জন্য স্বতন্ত্র আবাসভূমির যে প্রস্তাব, সেটাই মূলত আসলে দ্বিজাতি তত্ত্ব, এবং তারই ভিত্তিতে এই 1940 সালে লাহোর প্রস্তাবের উপস্থাপনা। আমরা জেনেছি গত ক্লাসে যে লাহোর প্রস্তাবটা কোথায় উপস্থাপিত হয়েছিল? 1940 সালে লাহোরে, অর্থাৎ একটা সম্মেলনে এই প্রস্তাবটা উপস্থাপন করা হয়। তো লাহোর প্রস্তাবের গুরুত্বটা আজকে আমরা আলোচনা করব। সেটার ক্ষেত্রে প্রথমে আমরা দেখি যে ব্রিটিশ ভারতের রাজনীতিক গতি প্রবাহকে একটা উল্লেখযোগ্য পরিবর্তন এনে দিয়েছে এই লাহোর প্রস্তাব। 1937 সালে নির্বাচনের পর অবিভক্ত বাংলায় শেরে বাংলা একে ফজলুল হক মুখ্যমন্ত্রীর পদ অলংকৃত করেন। তিনি শাসন ক্ষমতা পরিচালনা করতে একটা বিষয় উপলব্ধি করতে পারেন যে আর যাই হোক উপমহাদেশে হিন্দু মুসলিম সম্প্রদায়ের লোকরা একত্রে বসবাস করতে পারে না। তাই তিনি লাহোর প্রস্তাব উপস্থাপন করেন এবং উপমহাদেশের মুসলমানদের দ্বারা সাদরে সেটা গৃহীত হয়। কারণ এই প্রস্তাবের উপরে ভিত্তি করেই ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে দুটো স্বাধীন রাষ্ট্রের স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। তাই এই প্রস্তাবের গুরুত্ব ভারতের মুসলমানদের কাছে অপরিসীম। কারণ তারা দেখেছে যে যদিও কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় উপমহাদেশে জাতি ধর্ম নির্বিশেষে সকল জনগণের প্রতিনিধিত্ব করার জন্য, কিন্তু বাস্তবে প্রেক্ষিতে মুসলমানরা বিভিন্ন ক্ষেত্রে আশাহত হয়। তারা উপলব্ধি করে যে মুসলমানদের প্রতিনিধিত্ব করার জন্য, অর্থাৎ মুসলমানদের স্বার্থের প্রতিনিধিত্ব করা কংগ্রেসের মনোভাব নয়। অর্থাৎ কংগ্রেসের বিভিন্ন প্রস্তাব বা বিভিন্ন কার্যক্রম তাদেরকে আশাহত করে। সেই প্রেক্ষিতে আমরা যদি একটু পিছন ফিরে তাকাই তাহলে আমরা দেখি যে 1905 সালে বঙ্গভঙ্গের ফলে মুসলমানরা একটা আশায় উজ্জীবিত হয়েছিল যে তাদের একটা স্বতন্ত্র একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যারা তাদের স্বার্থের প্রতিনিধিত্ব করবে। অর্থাৎ এই পূর্ববঙ্গ ভিত্তিক একটা রাজনৈতিক পরিক্রমা সেটা মুসলমানদের স্বার্থকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু হিন্দু জনগোষ্ঠী, বিশেষ করে হিন্দু মহাসভা বা হিন্দু নেতৃবৃন্দ মনে করেছেন যে এটা হচ্ছে ব্রিটিশদের এই ভারত উপমহাদেশে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন সেটাকে প্রতিহত করার একটা চক্রান্ত। সে প্রেক্ষিতে তারা এটা তাদের দৃষ্টিকোণ থেকে তারা সেটার প্রতিবাদ করেছে। কিন্তু মুসলমানরা চিন্তা করেছে যে না, এটা আমাদের স্বতন্ত্র একটা যে জাতিসত্তা আছে, আমাদের যে একটা স্বতন্ত্র স্বার্থের কথা ভাবার মতো অবকাশ কংগ্রেসের নেই। সেই প্রেক্ষিতেই তারা কিন্তু কী করেছে, তারা এই ভারত উপমহাদেশে তারা একটা স্বতন্ত্র আবাসভূমির স্বপ্ন দেখেছে, যাতে করে তারা তাদের নিজস্ব স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারে, নিজের জাতির উন্নয়নে কাজ করতে পারে। তো সেই প্রেক্ষিতে ভারত উপমহাদেশকে আমরা দেখি যে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং 1911 সালে যখন বঙ্গভঙ্গ রদ করা হয় হিন্দু নেতৃবৃন্দের দাবি দেওয়ার প্রেক্ষিতে, আন্দোলনের প্রেক্ষিতে, তখন মুসলমান এবং হিন্দুদের মধ্যে যেই সাম্প্রতিক সম্প্রীতিটা সামান্য একটু বেঁচে ছিল সেটা চূড়ান্তভাবে শেষ হয়ে যায়। তো তারই একটা রূপরেখা আমরা এই লাহোর প্রস্তাবের মধ্যে দেখতে পাই। তো নিম্নে আমরা এই প্রসঙ্গে লাহোর প্রস্তাবের গুরুত্ব এবং ফলাফল নিয়ে আলোচনা করছি। তো আমরা প্রথমে বলবো যে উপমহাদেশের শাসনতান্ত্রিক আন্দোলনের এক নবদিগন্ত উন্মোচন। লাহোর প্রস্তাবের ফলে ভারতীয় উপমহাদেশের রাজনীতিক এবং শাসনতান্ত্রিক আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়। লাহোর প্রস্তাব গ্রহণের পূর্বে
মুসলিম লীগের রাজনীতি কংগ্রেস এবং ব্রিটিশ সরকারের সাথে আপোষ মীমাংসা করে চলার গণ্ডিতেই আবদ্ধ ছিল। কিন্তু লাহোর প্রস্তাব গ্রহণের মাধ্যমে মুসলমানরা ভারতের স্বায়ত্তশাসনের দাবি পরিত্যাগ করে নিজেদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের দাবি জানায়। এরপর আমরা দেখি যে স্বতন্ত্র জাতিসত্তার বিকাশে লাহোর প্রস্তাবের গুরুত্ব কতখানি। 1940 সালের লাহোর প্রস্তাব এটাই প্রমাণ করে যে ভারতের হিন্দু ও মুসলমানগণ এক জাতি নয়, যে কোনো বিচারে তারা দুটো পৃথক জাতি। অর্থাৎ মোহাম্মদ আমরা কি দ্বিজাতি তত্ত্বে আমরা দেখি যে মোহাম্মদ আলী জিন্না তিনি বলেছিলেন যে মুসলমানরা ভারতীয় অন্যান্য ক্ষুদ্র জাতি ক্ষুদ্র নরগোষ্ঠীর মতো তারা কোনো গোষ্ঠী না, তারা একটা জাতি। হিন্দুরা যেমন একটা বৃহৎ সংখ্যার ভিত্তিতে একটা জাতি হিসাবে বিবেচিত, মুসলমানরাও ঠিক তেমনি বৃহৎ জনসংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে তারা একটা স্বতন্ত্র জাতি। সুতরাং এই স্বতন্ত্র জাতিসত্তাকে মেনে নিয়েই ভারতীয় উপমহাদেশ দুটো ভাগে বিভক্ত হওয়ার দাবি রাখে। এরপর আমরা দেখি মুসলমানদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি। স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠার প্রত্যাশায় ভারতীয় মুসলমানগণের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হয়। তারা এ প্রস্তাবের পক্ষে ব্যাপক সাড়া দেয় এবং তারা এটাকে মুসলিম লীগকে সমর্থন করে। আমরা দেখি লাহোর প্রস্তাব গ্রহণের পরবর্তী সময় মুসলিম লীগের জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকে। এ প্রস্তাব মুসলমানদের মধ্যে নতুন আশার সঞ্চার করে এবং তাদের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে। এরপর আমরা দেখি যে এটার গুরুত্বটা আরেকটু দেখি যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট। ভারতীয় উপমহাদেশে জাতি ধর্ম নির্বিশেষে সকল জনগণ এক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ ছিল। আমরা দেখেছি যে ব্রিটিশরা আসার আগে এখানে হিন্দু মুসলিমদের এই জাতিগত সংঘাত কখনোই তেমন একটা প্রবল আকার ধারণ করে নাই। কিন্তু মুসলমানরা যখন দেখেছে যে ব্রিটিশরা আসার পরে মুসলমানদের মধ্যে, মুসলমান এবং হিন্দুদের মধ্যে এই সংঘাত কিন্তু তৈরি হয়েছে ব্রিটিশদেরকে কেন্দ্র করে, পুরোপুরি এটাও বলা যায় না। অর্থাৎ এটা আমরা দেখেছি যে কোনো একটা জাতি যদি দেখে যে সে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে সে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার সামাজিক মর্যাদা বিনষ্ট হচ্ছে, তখন সেই জাতি কিন্তু আর চুপ করে থাকতে পারে না। ব্রিটিশরা আসার পর থেকে যদিও আমরা দেখি যে ব্রিটিশরা এসেছে এই উপমহাদেশে পলাশির যুদ্ধকে কেন্দ্র করে, অর্থাৎ পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্যে দিয়ে শুরু হয় ব্রিটিশ সাম্রাজ্যের অগ্রযাত্রা। এবং সেই প্রেক্ষিতে আমরা দেখি যে মুসলমানদের মধ্যে একটা তীব্র অসন্তোষ ছিল ব্রিটিশদের প্রতি। ব্রিটিশরাও সেই অসন্তোষকে উপলব্ধি করে তারা নিজেদের জনসমর্থন আদায়ের জন্য হিন্দু নেতৃবৃন্দকে আকৃষ্ট করেছে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে। জমিদারি ব্যবস্থা বা রাজনীতিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ আর্থসামাজিক, রাজনীতিক, বাণিজ্য, তমুদ্দন সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্রিটিশদের অনুকম্পা বা অনুগ্রহ লাভ করেছে হিন্দু জনগোষ্ঠী। এই প্রেক্ষিতে যদিও দেখা যাচ্ছে যে এটা ব্রিটিশদেরই একটা এটা একটা বাস্তবতা যে ব্রিটিশরা মনে করেছে যে না, মুসলমানরা আমাদের সাথে একটা বৈরী মনোভাব পোষণ করছে, সো তাদেরকে আমাদের কাছে আনা যাবে না, সো তাদেরকে ডিফিট করার জন্য, তাদেরকে পরাজিত করার জন্য আমাদের হিন্দু জনগোষ্ঠীকে আমাদের আয়ত্তে আনতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ব্রিটিশদের আগমন তাদের শাসন কার্যক্রমকে সুদৃঢ় করা, তাদের জনসমর্থন বা তাদের সাপোর্টটা নেওয়ার জন্য, পাবলিক সাপোর্টটা পাওয়ার জন্য তারা যে প্রচেষ্টা করেছে, তার ফলেই, তার ভিত্তিতে বা এই বাস্তবতার নিরিখেই কিন্তু কী হয়েছে, একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বিনাশ হয়েছে। পণ্ডিত জওহরলাল নেহরু যেমন মহাত্মা গান্ধী লাহোর প্রস্তাবকে বলেছেন ভারত বিভাগের ষড়যন্ত্র, একে পাপ কাজ বলে অভিহিত করেছেন। অর্থাৎ তারা তাদের দৃষ্টিকোণ থেকে এটা বিচার করেছেন। পণ্ডিত জওহরলাল নেহরু বলেছেন লাহোর প্রস্তাব করে মুসলিম লীগ ভারতে ইউরোপের বলকান অঞ্চলের মতো বহু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করছে। যদিও তাদের দৃষ্টিকোণ থেকে এটা ঠিক যে না, আমাদের একটা বৃহৎ জাতিগোষ্ঠীর, ঐক্যবদ্ধ একটা জাতিগোষ্ঠীর দরকার ছিল, তথাপি
তারা যেহেতু তাদের কার্যক্রমের মাধ্যমে মুসলমান জনগোষ্ঠীকে সন্তুষ্ট করতে পারে নাই, সেজন্য অনিবার্য বাস্তবতা হিসেবেই এই লাহোর প্রস্তাবের উপস্থাপনা ঘটেছে বলে আমি মনে করি। এরপরে আমরা দেখি পাকিস্তান সৃষ্টি। 1946 সালে মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে দিল্লিতে অনুষ্ঠিত মুসলিম লেজিসলেটর্স কনভেনশনে মুসলমানদের একাধিক রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনাকে বাদ দিয়ে একক পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা গৃহীত হয়। অর্থাৎ স্টেট ওয়ার্ডটির পরিবর্তে সেখানে স্টেট কথাটি সংযুক্ত হয়, যদিও লেখা ছিল যে মুসলিম জনসংখ্যার ভিত্তিতে অর্থাৎ ভৌগোলিক সংলগ্নতা অনুযায়ী ভারতে উপমহাদেশে একাধিক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু সেই রাষ্ট্রসমূহের বদলে তারা লিখেছে মুসলিম রাষ্ট্র। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বহুরাষ্ট্র প্রতিষ্ঠার পরিবর্তে একটা প্রস্তাব হয়। তাহলে আমরা দেখি লাহোর প্রস্তাব ছিল মুসলমানদের জন্য বড় বিজয়। 1946 সালের নির্বাচনে মুসলিম লীগের বিরাট সাফল্য এর জ্বলন্ত প্রমাণ। এর ফলে 1947 সালে ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান নামে নতুন এক রাষ্ট্রের জন্ম হয়। তো আমরা এরপরে দেখি যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে লাহোর প্রস্তাবের ভূমিকাটা কী ছিল। তো স্বাধীন বাংলাদেশের যদিও আমরা বলেছি যে মূল লাহোর প্রস্তাবে ছিল একাধিক রাষ্ট্র। এরপরে আমরা দেখি যে সেখানে একাধিক রাষ্ট্রের কথা বলা হলেও কিন্তু হলো না। কিন্তু 1946 সালে দিল্লিতে মুসলিম লেজিসলেটর্স কনভেনশনে একাধিক রাষ্ট্রের পরিবর্তে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার কথাও বলা হয়। পাকিস্তান সৃষ্টির পর আমরা দেখি যে পশ্চিমা শাসক গোষ্ঠী পূর্ব বাংলার স্বায়ত্তশাসন হরণ করে। অর্থাৎ এই পূর্ববঙ্গের মানুষের ভিতরেও একটা আশা আকাঙ্ক্ষার সঞ্চার হয়েছিল যে তারা একটা স্বতন্ত্র আবাসভূমি পাবে, তারা স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাবে। যদিও সেটা পায়নি, বাট দ্য টাইম বিং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৌশলগত কারণে কিন্তু সেটা মেনে নিয়েছিলেন। কিন্তু তাদের ভেতরেই ছিল একটা অর্থাৎ পরিকল্পনা যে এভাবে করে আমরা ফর দ্য টাইম বিং এদেরকে আমরা নিয়ে নিচ্ছি, আমরা একটা রাষ্ট্রের অধীনে নিচ্ছি। নানাভাবে তারা এটা ব্রিটিশদের উপলব্ধি করিয়েছে যে হ্যাঁ আমরা মুসলিমরা হচ্ছে ঐক্যবদ্ধ, আমাদের একটা রাষ্ট্র হলেই হয়ে যাবে। এভাবে মোহাম্মদ আলী জিন্নাহ এটা কৌশলগতভাবে তিনি সেটা করেছেন। কিন্তু এই পূর্ববঙ্গবাসীর ভিতরে যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা সেটা আরও উদ্দীপ্ত হয় যখন পশ্চিম পাকিস্তানি গোষ্ঠী এই পূর্ববঙ্গের জনগণকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয়নি। তার প্রথম আঘাত আসে ভাষার মাধ্যমে। সুতরাং আমরা বলবো যে এই 1940 সালের যে লাহোর প্রস্তাব এটা পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাঙালি জনগোষ্ঠীর বাংলাদেশের জনমনে একটা স্বাধীন রাষ্ট্রের আকাঙ্ক্ষা তৈরি করেছিল। এবং এর ভিত্তিতেই আমরা দেখি তাদের ভেতরে একটা স্বতন্ত্র জাতিসত্তার উন্মেষ ঘটে এবং এই স্বায়ত্তশাসনের দাবি পরে স্বাধীনতার দাবিতে পরিণত হয় এবং বাংলাদেশ এক মরণপণ সংগ্রামের মধ্যে দিয়ে এক রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে। বিশ্বের মানচিত্রে রচিত হয় এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যার নাম বাংলাদেশ। তো আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা রইল।